হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা নবম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে পারে সেগুলির পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। যে প্রশ্নগুলি আজকের ভিডিওতে আমি তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও, তাহলে এর মধ্যে তোমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। আমি অলরেডি তোমাদের নবম শ্রেণীর বাংলা এবং ইতিহাসের সম্পূর্ণ সাজেশন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তৈরি করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিও শেষে গিয়ে সেই দুটি ভিডিও দেখে নিও, তাহলে বাংলা এবং ইতিহাস নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর ভূগোল সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2024 পূর্ণমান 40, অর্থাৎ 40 নম্বরের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। এবার প্রথমে আমরা দেখে নিই যে তোমাদের কোন কোন অধ্যায়গুলি ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে ভূগোলের। তোমাদের টোটাল 3টি অধ্যায় পরীক্ষা হবে। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এবং তৃতীয় অধ্যায় ভারতের সম্পদ। এই 3টি অধ্যায় তোমাদের নবম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে। এবার প্রথম যে অধ্যায়টি রয়েছে গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নেওয়া যাক। 2 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের সমান নয় কেন? 2 নম্বর, জিওয়েড ও জিওডেসি কি? 3 নম্বর প্রশ্ন, অন্তস্থ ও বহিস্থ গ্রহ কাকে বলে? উদাহরণ দাও। 4 নম্বর, বামন গ্রহ কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? 6 নম্বর, মঙ্গলের 2টি উপগ্রহের নাম লেখো। এবং 7 নম্বর প্রশ্ন, ছায়াপথ বা গ্যালাক্সি কি? এই 7টি 2 নম্বরের প্রশ্ন অবশ্যই করে রেখো, এর মধ্যে কমন পেয়ে যাবে। আমি কোনো 1 নম্বরের এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন দিচ্ছি না। এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য বইটা তোমরা ভালো করে পড়বে, তবেই কিন্তু কমন পাবে। এমসিকিউ এবং এসিকিউর কিন্তু কোনো সাজেশন হয় না। তাও এই 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি দিচ্ছি এগুলি ভালো করে করলেও কিন্তু এর মধ্যেও অনেক এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? 2 নম্বর, মেরু নক্ষত্রের মাধ্যমে পৃথিবীর গোলীয় আকার কিভাবে প্রমাণিত হয়? 3 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন? 4 নম্বর, কিভাবে প্রমাণ করবে পৃথিবী একটি আদর্শ অভিগত গোলক নয়? 5 নম্বর, প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন? 6 নম্বর প্রশ্ন, গ্রহ ও নক্ষত্রের পার্থক্য লেখো। এবং 7 নম্বর প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় তা ব্যাখ্যা করো। এই 7টি প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে নিও, এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেবো। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি সমতল নয় প্রায় গোলাকার, যুক্তি সহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন? পৃথিবীর এই অভিগত গোলক আকৃতির সাপেক্ষে যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওয়েড, ব্যাখ্যা দাও। 4 নম্বর প্রশ্ন, পৃথিবী মানুষের আবাসস্থল, ব্যাখ্যা করো। অথবা এটি আরেকভাবে আসতে পারে, সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠেছে কেন তা ব্যাখ্যা করো। এবং 5 নম্বর প্রশ্ন, জিপিএস কি? জিপিএস এর ব্যবহার লেখো। এই 5টি প্রশ্ন অবশ্যই 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা দেখে রেখো, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর তোমাদের যে অধ্যায়টি পরীক্ষা হবে সেটি হলো পৃথিবীর গতিসমূহ। পৃথিবীর গতিসমূহের ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তনের গতিবেগ কোথায় সবথেকে বেশি ও কোথায় সবথেকে কম? 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো? 3 নম্বর, ছায়াবৃত্ত কি? 4 নম্বর প্রশ্ন, উষা ও গোধূলি কাকে বলে? এই প্রশ্নগুলি কিন্তু 1 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, যেমন উষা কাকে বলে বা গোধূলি কাকে বলে, এরকম আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, ফেরেলের সূত্রটি লেখো। 6 নম্বর, কোরিওলিস বল কি? 7 নম্বর প্রশ্ন, অপসূর ও অনুসূর অবস্থান কাকে বলে? 8 নম্বর, রবি মার্ক কি? 9 নম্বর প্রশ্ন, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কাকে বলে? 10 নম্বর, মহাবিষুব ও জলবিষুব কি? 11 নম্বর প্রশ্ন,
কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে? 12 নাম্বার, পৃথিবীর কোথায় ঋতু পরিবর্তন ঘটে না এবং কেন? 13 নাম্বার, মেরুপ্রভা বা মেরুজ্যোতি কি, কিভাবে সৃষ্টি হয়? 14 নাম্বার, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি? এবং 15 নাম্বার প্রশ্ন, নিশীথ সূর্য কি, কোথায় দেখা যায়? এই 15টি প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রেখো। এগুলি করলে 1 নম্বরের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নও তোমরা যেমন কমন পেয়ে যাবে, 2 নম্বরের প্রশ্ন তো অবশ্যই কমন পাবে। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? 2 নাম্বার, আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না, কারণ ব্যাখ্যা করো। 3 নাম্বার প্রশ্ন, সূর্যের দৈনিক আপাত গতি কি? 4 নাম্বার প্রশ্ন, পৃথিবীর অক্ষের ওপর হেলানো অবস্থান এবং তার গুরুত্ব লেখো। এটি আরেকভাবে আসতে পারে, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাপেক্ষে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকার ফলাফলগুলি আলোচনা করো। এরপর 5 নাম্বার প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। 6 নাম্বার, প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস 29 দিনের হয় কেন? অধিবর্ষ বলতে কি বোঝো? অর্থাৎ 6 নাম্বার প্রশ্নটি প্রথমটিও আসতে পারে, অথবা অধিবর্ষ কাকে বলে এটি এলেও কিন্তু একই উত্তর হবে। 7 নাম্বার, বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যান কেন? এই 7টি প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অবশ্যই করে রেখো, এর মধ্যেই কমন পেয়ে যাবে। কোনো প্রশ্নের উত্তর না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও, এবং তোমরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং প্রশ্নগুলি কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে রেখো। এরপর এই অধ্যায় থেকে 5 নম্বরের যে প্রশ্ন তোমরা করবে সেগুলি দেখে রাখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে প্রমাণগুলি লেখো। 2 নাম্বার, পৃথিবীর আহ্নিক গতির ফলাফল আলোচনা করো। 3 নাম্বার প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বুঝিয়ে দাও, অথবা এটি কিন্তু অপসূর এবং অনুসূর অবস্থানের পার্থক্যও আসতে পারে। তোমরা কিন্তু পার্থক্য এলেও সেখানে চিত্র অঙ্কন করবে। ভূগোলের ক্ষেত্রে কিন্তু চিত্র অঙ্কন বাধ্যতামূলক না বলা থাকলেও যত বেশি চিত্র অঙ্কন করে প্রশ্নের উত্তর লিখবে তত বেশি নাম্বার কিন্তু পাবে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির ফলাফল আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন, চিত্র সহকারে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি আলোচনা করো। এটিও কিন্তু কর্কট সংক্রান্তি বা মকর সংক্রান্তির পার্থক্যও আসতে পারে। এই 5টি প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে রেখো। এগুলি করে রাখলে কিন্তু 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বর বা 1 নম্বরের যে কোনো প্রশ্ন তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপর শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো ভারতের সম্পদ। ভারতের সম্পদের ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, সম্পদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ উপাদান কি? 3 নাম্বার, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদ কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, সম্পদ সংরক্ষণ কি? 5 নাম্বার, পিক আয়রন কি? 6 নম্বর প্রশ্ন, কয়লার উপজাত দ্রব্যগুলি কি কি? 7 নাম্বার, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? 8 নাম্বার, খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি? এবং 9 নম্বর প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো? এই 9টি 2 নম্বরের প্রশ্ন ভারতের সম্পদ অধ্যায় থেকে অবশ্যই করে রেখো, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যেতেই পারো। তো এই প্রশ্নগুলি কিন্তু কোনোটাই তোমরা বাদ দিও না। এরপর ভারতের সম্পদের ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সম্পদ বলতে কি বোঝো? 2 নাম্বার, গচ্ছিত সম্পদ ও প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 3 নাম্বার, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 4 নাম্বার, মানুষ একসাথে সম্পদ সৃষ্টিকারী ও ধ্বংসকারী, কারণ ব্যাখ্যা করো, অথবা সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা কি? এই দুটি প্রশ্নেরই কিন্তু একই উত্তর হবে। 5 নাম্বার প্রশ্ন, কয়লাকে কালো হিরে বলা হয় কেন? 6 নাম্বার, পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় কেন? 7 নাম্বার, ভারতে খনিজ তেলের ব্যবহার সংক্ষেপে লেখো। 8 নাম্বার, টিকা লেখো ONGC। 9 নম্বর প্রশ্ন, প্রচলিত শক্তি উৎস ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 10 নাম্বার, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? 11 নাম্বার, প্রচলিত শক্তি উৎস ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। এই 12টি 3 নম্বরের প্রশ্ন ভারতের সম্পদ অধ্যায় থেকে অবশ্যই করে রেখো, এর মধ্যে অবশ্যই কমন পেয়ে যাবে। কোনো প্রশ্নের উত্তর না পারলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। 2 নাম্বার,
আকরিক লোহা শ্রেণীবিভাগ করো, আকরিক লোহার ব্যবহার লেখো। 3 নাম্বার কয়লার শ্রেণীবিভাগ করে কয়লার ব্যবহার লেখো। 4 নাম্বার ভারতের টার্সিয়ারি ও গন্ডোয়ানা যুগের কয়লা উত্তোলক অঞ্চলগুলির পরিচয় দাও। 5 নাম্বার প্রশ্ন পূর্ব ভারতীয় অধিকাংশ তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলির একদেশী ভবনের কারণ কি। 6 নাম্বার চিরাচরিত ও অচিরাচরিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 7 নাম্বার ভূতাপ শক্তি কি, ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই 7টি 5 নম্বরের প্রশ্ন ভারতের সম্পদ অধ্যায় থেকে অবশ্যই করে রেখো। এছাড়াও যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের এই অধ্যায়গুলি থেকে, সেগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও। না পারলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রশ্নগুলির উত্তর তোমরা তৈরি করে নাও। চিত্র অঙ্কন বাধ্যতামূলক, তাই যে প্রশ্নগুলিতে চিত্র অঙ্কন করা যাবে অবশ্যই কিন্তু চিত্র অঙ্কন করে উত্তর লিখবে। এগুলিই হলো তোমাদের ভূগোলের নবম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে প্রশ্নগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিলাম, এই প্রশ্নগুলি কিন্তু এখন থেকেই তোমরা প্রস্তুত করে নাও, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু আর খুব বেশি বাকি নেই। মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইক থেকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, তাই অতি অবশ্যই এই প্রশ্নগুলি প্রস্তুত করে নাও। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।